দেখো, ঠিক আছে তো? দেখতে পাচ্ছ তো? স্যার। হুম, এটা, হ্যাঁ, আচ্ছা। আর কি আসছে? হুম, আচ্ছা, মানে আগের দিনে তো মানে আগের দিন পর্যন্ত যা পড়িয়েছিলাম তাতে কি কারো কিছু অসুবিধা আছে? তাহলে একটু বলে নাও। কারো কি কিছু অসুবিধা আছে বলো? ঠিক আছে তো? হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি। দেখো, আজকে আমি কি কি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা করার কথা, আমরা সিলেবাসটাকে মাথায় রেখে ব্যাপারটাকে করছি আর কি। হ্যাঁ, তো আমাদের আজকে আরো কিছু অপারেটর নিয়ে কথাবার্তা হবে। মোর অ্যাবাউট অপারেটরস। হ্যাঁ, এইটাকে নিয়ে আমাদের আরো কিছু কথাবার্তা বলতে হবে। মানে অপারেটর আমরা আগের দিন বেশ কিছু বলেছি, মানে পস্টুলেট 4 পর্যন্ত বলেছি, কম্পিউটেশন রিলেশন পর্যন্ত বলেছিলাম। যে অপারেটরের মধ্যে মূলত হারমিশন অপারেটর যেটা, সেটাকে নিয়ে আলোচনা করতে হবে। তারপরে যেটা করতে হবে, এই ব্রাকেট নোটেশন যেটা, নোটেশনটাকে ইন্ট্রোডিউস করতে হবে, ব্রাকেট নোটেশন। তারপরে যেটা করব বলেছিলাম তোমার, ওই সোয়ার্জ ইনইকুয়ালিটি, ইকুয়ালিটি সেখান থেকে অ্যান্ড জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এইটা মোটামুটি অপারেটর অ্যালজাবরা রিলেটেড যে জিনিসগুলো আছে তার মধ্যে এই কটা জিনিস আমাকে বলতে হবে। আর তারপরে আমি চলে আসব, মানে আমি সিলেবাসটাকে স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করছি। মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বাদ দিয়ে বাকি যে জিনিসটা আছে তাতে মূলত হচ্ছে তোমার এই পার্টিকেল ইন এ বক্স সলভেন্টটা আছে, সেটা ওয়ান ডাইমেনশনাল সিচুয়েশনটা, টু ডাইমেনশনাল সিচুয়েশনটা, থ্রি ডাইমেনশনাল সিচুয়েশনটা, এটা বলে দেবো। তারপরে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম যেটা, সেটাকে বলে দেবো। হুম, এটা আহ, আর আহ, এই পর্যন্ত বললেই হবে। মানে সিলেবাসটা যেরকম ভাবে আছে, তাহলে এইটা পরে যেটা পড়ে থাকবে শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা পড়ে থাকবে। বাকি সিলেবাসে যা আছে আমার সবটাকে বলে দিচ্ছি আর কি। তাহলে মানে মানে আজকে আমরা এই পর্যন্ত কভার করে নিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, মানে বোর থিওরি এবং হাইড্রোজেন অ্যাটম এই রিলেটেড কাজগুলোকে সামারাইজ করে বলে দেবো আর কি। তাহলে এতখানি জিনিস আজকে জাস্ট আমরা আলোচনা করতে চাইছি। ঠিক আছে? আচ্ছা, আগের দিনে পস্টুলেট 1 থেকে পস্টুলেট 4 পর্যন্ত আমরা বলেছিলাম, এবং শেষে অপারেটর অ্যালজাবরাতে অনেক কিছু, মানে কম্পিউটেশন রিলেশন হ্যানা ত্যানা এসব কথাগুলো বলা হয়েছে। তো আজকে হচ্ছে আমাকে এই মোর অ্যাবাউট অপারেটরস এর মধ্যে যেটা মূলত যে জায়গাটা কভার করতে হবে সেটা হচ্ছে হারমিশন অপারেটর রিলেটেড জায়গাটা। হারমিশন অপারেটর, হারমিশন অপারেটর রিলেটেড জায়গাটা আমাদের একটুখানি এমফেসিস দিয়ে ভালো করে করতে হবে। মানে এটা পরীক্ষার জন্য খুব
ইম্পর্টেন্ট বেসিক্যালি এটা। হুম? তো চলো আমরা শুরু করি। আচ্ছা, এখানে তো পুরো জিনিসটাকে জাস্ট সামারাইজ করা হচ্ছে তোমরা জানো। মানে এমন নয় যে আমি একদম পুরো ভালো করে জিনিসটাকে মানে যেমন নরমাল যখন বিএসসি তে পড়ানো হচ্ছিল যেরকমভাবে পড়ানো হচ্ছিল সেরকম তো এখানে করা হচ্ছে না। আমরা করে করছি আরকি জিনিসটাকে। মানে সামারাইজ করে করছি। তাহলে ১ম এ শুরু করা যায় হারমিশন অপারেটর। আচ্ছা হারমিশন অপারেটরটা আ ঠিক আছে। এবার তার আগে ব্রাকেট নোটেশন বললেও হয়তো আগে ভালো হতো। তার আগে না এক কাজ করি হারমিশন অপারেটর আগে ব্রাকেট নোটেশনটাকে ইন্ট্রোডিউস করে নিই। বা রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্সটাকে আগে বলে নিই। কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, ব্রাকেট নোটেশন। আচ্ছা, এবারে তোমার বিভিন্ন রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স আছে। তাতে ১ম যেটা সেটা হচ্ছে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন ১ম এ। আচ্ছা শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে তোমার ওয়েভ ফাংশনটাকে বা কোয়ান্টাম স্টেটটাকে রিপ্রেজেন্ট করা হবে quantum state is represented by a function of position। তাহলে আমি ওয়ান ডাইমেনশনে বললে এটা এক্স এর ফাংশন হিসেবে লিখলাম এটা ওয়ান ডাইমেনশনে করলে, আর থ্রি ডাইমেনশনে করলে এক্স ওয়াই জেড এর ফাংশন হিসেবে লিখবো। কোয়ান্টাম স্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ফাংশন অফ পজিশন এটা। আচ্ছা এবারে এক্স অপারেটরটাকে তোমাকে জাস্ট এক্স ধরতে হবে, ওয়াই অপারেটরটাকে ওয়াই ধরতে হবে, জেড অপারেটরটাকে জেড ধরতে হবে। তাহলে এর ক্যানোনিক্যাল যে মোমেন্টাম কোঅর্ডিনেট পিএক্সটাকে মাইনাস আইএইচ কস ডেল ডেল এক্স ধরতে হবে, ওয়াইটাকে মাইনাস আইএইচ কস ডেল ডেল ওয়াই বলতে হবে, পি জেড অপারেটরটাকে মাইনাস আইএইচ কস ডেল ডেল জেড বলতে হবে এটা। আর এইটা যদি হয় তাহলে তোমার ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনটা হচ্ছে এক্স এক্স পি এক্স ইকুয়াল টু ওয়াই পি জেড ওয়াই পি ওয়াই এক্স পি এক্স কমিউটেটর ওয়াই পি ওয়াই কমিউটেটর আর জেড পি জেড কমিউটেটর এগুলো সব আইএইচ কস হবে। আর সিগমা সিগমা ওয়াই সিগমা এক্স সিগমা পি এক্স আনসার্টেনটি রিলেশন আর কি। সিগমা এক্স সিগমা পি এক্সটা তাহলে গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হয়ে যাবে, সিগমা ওয়াই সিগমা পি ওয়াইটা গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হয়ে যাবে, সিগমা জেডটা সিগমা পি জেডটা তোমার গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হয়ে যাবে। তাহলে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন মূল ফিলোসফি হচ্ছে এইটা যে কোয়ান্টাম স্টেটটাকে তুমি ফাংশনের পজিশন হিসেবে এক্সপ্রেস করবে। এটা ওয়ান ডাইমেনশনে হলে এইটা, আর এটা হচ্ছে ইন ওয়ান ডিতে। আর না হলে সাইটাকে তোমাকে লিখতে হবে ধরো এক্স ওয়াই জেড এইরকম ভাবে লিখতে হবে ইন ধরো থ্রি দেবে কার্টিকান কোঅর্ডিনেট সিস্টেমে বললাম, কেউ হয়তো আর থিটা ফাই এর ফাংশন হিসেবেও লিখতে পারে বিভিন্ন আর কি। ঠিক আছে, আর পজিশন অপারেটর গুলোকে জাস্ট এরকম পজিশন এইভাবে লিখে দিতে হবে, মোমেন্টাম অপারেটর গুলোকে তোমাকে জাস্ট এইরকম ভাবে লিখতে হবে যাতে করে হচ্ছে তোমার ওই এই রিলেশনটা ওবের হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে এটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি পজিশন গুলোকে যদি এক্স ওয়াই জেড লেখো তাহলে পি এক্স পি ওয়াই পি জেডটাকে কিন্তু এইরকম ভাবেই তোমাকে লিখতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা আচ্ছা এবারে তুমি যদি নেক্সট চলে আসো শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে।
মোমেন্টাম রিপ্রেজেন্টেশন যদি আসো তাহলে quantum state is represented by a function of momentum, আর এটা psi ওয়ান ডাইমেনশনাল পিএক্স এর ফাংশন হিসেবে লিখবে ইন 1D তে, অথবা সাইটাকে তোমাকে লিখতে হবে পিএক্স পিওয়াই পিজেড এইরকম ভাবে লিখতে হবে ইন 3D তে। এটা আচ্ছা, এবার এখানে এই পিএক্স অপারেটরটা হচ্ছে তোমার পিএক্স ইটসেলফ লিখতে হয়, পি ওয়াই অপারেটরটা হচ্ছে পি ওয়াই ইটসেলফ লিখতে হয়, আর পি জেড অপারেটরটা হচ্ছে পি ওয়াই পি জেড ইটসেলফ তোমাকে লিখতে হচ্ছে। মানে এখানে যেমন এক্স ওয়াই জেড অপারেটরগুলো এক্স ওয়াই জেড ইটসেলফ, এখানে পিএক্স পি ওয়াই পি জেড অপারেটরগুলো পিএক্স পি ওয়াই পি জেড ইটসেলফ। আর এক্স অপারেটরটা এখন লিখতে হবে প্লাস আই এইচ কস ডেল ডেল পিএক্স, ওয়াই অপারেটরটা হচ্ছে প্লাস আই এইচ কস ডেল ডেল পিওয়াই, আর জেড অপারেটরটা হচ্ছে প্লাস আই এইচ কস ডেল ডেল পিজেড। এরকম ভাবে লিখতে হবে যাতে করে সাজ দ্যাট ওই যে কমিউটেশন রিলেশন গুলো, মানে আমি লিখে দিচ্ছি, মানে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনস আর ওবেড সাজ দ্যাট fundamental commutation relations and Heisenberg uncertainty principle are obeyed। ঠিক আছে, এইটা ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন এবং আনসাইন্টিফিক প্রিন্সিপালটা, তাহলে কিন্তু তোমার এরকম ভাবে যেন ওবেড হয় আর কি। এটা হচ্ছে শোরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। এখানে খেয়াল রাখো শুধু তফাৎটা কি, মানে বেসিক্যালি শোরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন এবং শোরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে কি হয়েছে না, পজিশনটা মোমেন্টাম আর মোমেন্টামটা পজিশনে ইয়ে হয়ে গেছে, মানে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। শুধু খেয়াল রাখো যে আগে যদি এটা এক্স ওয়াই জেড হয় তাহলে পিএক্স পি ওয়াই জেডটা হচ্ছে মাইনাস আই এইচ কস ডেল ডেলে মাইনাস আই এইচ কস ডেল ডেল ওয়াই মাইনাস আই এইচ কস ডেল ডেল জেড, কিন্তু এখানে কত প্লাস আই এইচ কস ডেল ডেল পিএক্স, তারপর হচ্ছে তোমার প্লাস আই এইচ কস ডেল ডেল পিওয়াই প্লাস আই এইচ কস ডেল ডি পিজেড। হ্যাঁ, এটা মাথায় রাখবে তুমি। ঠিক আছে, এটা আচ্ছা। আচ্ছা, এখানে একটা জিনিস বলি তোমায়, যে এই শোরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন থেকে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে যেতে গেলে না আর ইম্পর্টেন্ট রিলেশন আছে, সেটা হচ্ছে তোমার ওই, মানে ধরো লেটসে ধরো সাই এক্সটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশন ইন শোরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। এটা আর একটা অন্য একটা ফাংশন বললাম, ধরে নাও তোমার অত ফাই পিএক্সটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশন ইন শোরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। এরা এরা একে অপরের সঙ্গে কিরকম ভাবে রিলেটেড দেখো, সাই এক্সটাকে তুমি লিখতে পারো 1/√2 ইন্টু এইচ ক্রস ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি dpx e to the power প্লাস I px into x by h cos into phi px, এইটা। আর উল্টো দিকে যদি তোমার, মানে এটা কি, মানে শোরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশনটা দেওয়া থাকলে পজিশন রিপ্রেজেন্টেশনে কেমন করে লিখলে, আর উল্টো দিকে তুমি যদি পজিশন রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশনটা থাকে তাহলে মোমেন্টাম রিপ্রেজেন্টেশন কেমন করে লিখবে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি dx e to the power minus I px x by h cos into psi x। তো এগুলোকে বলা হয় অনেক সময় ফুরিয়ার ট্রান্সফরমেশন।
তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন করে তোমার পজিশন রিপ্রেজেন্টেশনে থাকলে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে, আর মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে থাকলে পজিশন রিপ্রেজেন্টেশন তুমি কেমন করে নিয়ে যাবে সেটা হচ্ছে এই রাস্তাটা, সেটা হচ্ছে তোমার ফুরিয়ার ট্রান্সফরমেশন। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি একটা রিপ্রেজেন্টেশনে জিনিসটাকে জানো, তাহলে অন্য রিপ্রেজেন্টেশনে জিনিসটা কিন্তু খুব সহজে করে ফেলতে পারছো। ঠিক আছে, এটা মাথায় রাখবে। সরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশন যদি জানা থাকে, সরিঞ্জার তাহলে সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশনটা পেয়ে যাবে। আবার সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশন জানা থাকলে সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে সেটাকে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, এটাকে মাথায় রাখবে। নেক্সট 3 নম্বর অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে হাইজেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। হাইজেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আচ্ছা, হাইজেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে যেটা কথা যে any quantum state is represented by a vector that is either a column matrix or row matrix। একটা কোয়ান্টাম স্টেটকে কোনো একটা ভেক্টর হিসেবে এক্সপ্রেস করবে, ভেক্টরটাকে তুমি কালাম ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারো, রো ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারো এইটা। আর তার সাথে তোমার এনি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর is expressed by a স্কোয়ার ম্যাট্রিক্স। এটা আচ্ছা, ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে কতগুলো ফাংশনস পেয়েছো, ধরে নাও লেটস সে এই ধরো φ1 φ2 φ3 ডট 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 করে φn, এইটা ধরো ইজ এ সেট অফ আইগেন ফাংশন অফ এ হার্মিশিয়ান অপারেটর। আচ্ছা, এটা মেবি দ্য ওয়েভ ফাংশন ইন শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। মানে হ্যামিল্টনিয়ান অপারেটর তো একটা হার্মিশিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন মানে বেসিক্যালি সেগুলো হচ্ছে তোমার ওয়েভ ফাংশনস হয়ে গেল। আচ্ছা, এবারে আমি কেন এখানে জাস্ট সিম্পলি হার্মিশিয়ান অপারেটরটা লিখেছি, হার্মিশিয়ান অপারেটর আইগেন ফাংশন লিখেছি, কারণ পস্টুলেট 2 তে ছিল আইগেন ফাংশন তবে হার্মিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তো আইগেন ফাংশন হবে হার্মিশিয়ান অপারেটর যদি ফর্মস এ কমপ্লিট সেট হয়, তাহলে এই ফাংশনগুলো দিয়ে তুমি যে কোনো ফাংশনকে তুমি তৈরি করতে পারবে। এটা তো এবারে ধরো কোনো একটা কোয়ান্টাম স্টেট সাই, এটা তুমি এক্সপ্রেস করলে কেমন করে, মানে এনি আরবিট্রারি স্টেট psi can be written as, psiটাকে লিখলে c1 phi1 plus c2 phi2 plus c3 phi3 ডট 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 প্লাস cn phi n, এরকম ভাবে লিখতে পারলে তুমি এটা, মানে লিনিয়ার কম্বিনেশন করে তুমি সাইটাকে জাস্ট এক্সপ্রেস করতে পারছো। ঠিক আছে, এটা যে কোনো ফাংশনকে তুমি এইরকম ভাবে লিখতে পারো। ঠিক আছে, যখন এইরকম ভাবে তুমি লিখলে তখন এই যে কোএফিসিয়েন্ট গুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা তোমার তৈরি হলো, তার মানে হাইজেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে যখন তুমি একটা কোয়ান্টাম স্টেটকে তুমি লিখবে, তাহলে ইন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এই যে কোয়ান্টাম স্টেট সাইটা, এটা কি হবে, এই কোয়ান্টাম স্টেট সাইট আমি বোল্ড করে লিখলাম, সেটা কি হবে, আইদার এই কোএফিসিয়েন্ট গুলো দিয়ে তুমি একটা কালাম ম্যাট্রিক্স তৈরি করো এটা, অর এইগুলোকে দিয়ে একটা রো ম্যাট্রিক্স তৈরি করো।
এইটা। তাহলে এই যে এইগুলোকে না, এটা এইগুলোকে অনেক সময় বলা হয় বেসিস ফাংশন বলা হয়। এটাকে তুমি বেসিস ফাংশন বলতে পারো, ঠিক আছে? এটা। তাহলে আইদার তোমার কালাম ম্যাট্রিক্স অথবা রো ম্যাট্রিক্স হিসেবে তুমি এটাকে এক্সপ্রেস করবে। আচ্ছা, ধরো যদি সাইটা তোমার এই কালাম ম্যাট্রিক্স হিসেবে নাও, তাহলে তার সাই স্টারের মানে কি? রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট করে দেওয়া। হ্যাঁ? মানে যদি এমন হয় যে ইফ এইটা, মানে এইটা যদি হয়, তাহলে এর করসপন্ডিং কমপ্লেক্স কনজুগেট তুমি কি লিখবে? রো কলাম ইন্টারচেঞ্জ করলে তা এটা। আর এইটা যদি হয়, তাহলে তার সাই স্টারটা কি লিখবে? রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেবে। এটা তুমি যেটা ধরবে আর কি। তুমি এই যদি এটাকে কালাম ম্যাট্রিক্স হিসেবে ধরো, তাহলে তার তার কমপ্লেক্স কনজুগেট মানে হচ্ছে তার বেসিক্যাল হার্মিশিয়ান কনজুগেট আর কি। মানে রো কলাম ইন্টারচেঞ্জ করে নাও, ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নাও। হ্যাঁ? এটা। আর যদি তোমার এটাকে এইরকম ভাবে নাও, এটা ম্যাট্রিক্স বোঝানোর জন্য এটা বোল্ড করে লিখছি আর কি। আর যদি তুমি কালাম ম্যাট্রিক্স হিসেবে নাও, তাহলে তার কমপ্লেক্স কনজুগেট এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার, দেখো মানে ব্যাপারটা কিরকম হলো, যে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যদি ফাংশনগুলো জানা থাকে, তাহলে হাইজেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে কোনো একটা স্টেটকে কেমন করে রিপ্রেজেন্ট করবে সেটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, আবার ধরো ধরো তুমি যদি কোনো একটা পার্টিকুলার অপারেটর কনসিডার করো, তাহলে আমি বললাম যে এ ক্যাপ ইজ এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। আচ্ছা, এবারে কনস্ট্রাক্ট দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট। ম্যাট্রিক্স এলিমেন্টগুলো তৈরি করছি, ধরো এরকম বললাম ইন্টিগ্রাল ওভার অল স্পেস, ধরো এই ফাই ওয়ান স্টার এ অপারেটর ফাই ওয়ান ডিটা, সেটাকে ধরো তুমি বললে কত না, এ ওয়ান ওয়ান নাম দিলে। আবার ধরো ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই ওয়ান স্টার এ অপারেটর ফাই টি ডিটার উপরে, সেটাকে ধরো এ ওয়ান টু নাম দিলে, অ্যান্ড সো অন নাম দিলে। এবারে তাহলে এই যে এ যে ম্যাট্রিক্সটা, এই যে এ ম্যাট্রিক্সটা মানে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর এ ম্যাট্রিক্সটা কি হবে না, এই যে আগের পেজটা দেখাবেন। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, মানে আমি কি করছি না, এ যদি একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হয় আর বেসিস ফাংশন গুলো ফাই ওয়ান ফাই টু ইত্যাদি হয়, তো তার অল পসিবল এই ইন্টিগ্রেশন গুলো তুমি করতে পারবে, সেগুলোকে ম্যাট্রিক্স এলিমেন্টস বলছি। ঠিক আছে? বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এইগুলোকে দিয়ে যে তোমার ম্যাট্রিক্সটা তৈরি হলো, টু ওয়ান এ টু টু এ টু এন, এরকম করে এ এন ওয়ান এ এন টু এ এন এন, এই যে এন কস এন যে ম্যাট্রিক্সটা হলো এইটা। ঠিক আছে? এইটা। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার সকল হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, মানে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা হচ্ছে এক্স্যাক্টলি এইটা। তাহলে দেখো, যদি তোমার শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে বেসিস ফাংশনটা জানা থাকে এবং কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তোমার জানা থাকে, যে এ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা, তাহলে তুমি স্টেটটাকে কেমন করে এক্সপ্রেস করবে আর তার করসপন্ডিং তোমার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো কেমন করে এক্সপ্রেস করবে তুমি দেখতে পেয়ে। আর এবার 4 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে তোমার ডিরাক রিপ্রেজেন্টেশন or bracket notation. Dirac representation or bracket notation. দেখো, আচ্ছা, ডিরাক রিপ্রেজেন্টেশন বা ব্রাকেট নোটেশনের ব্যাপারটা কিরকম? তোমার জাস্ট এনি কোয়ান্টাম স্টেট is represented by a vector in Hilbert space called the Kerr vector। মানে হিলবার্ট স্পেস একটা ইনফাইনাইট ডাইমেনশনাল
অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার ভেক্টর স্পেস, তার যে এলিমেন্ট গুলো সেগুলো হচ্ছে কেট ভেক্টর। তাহলে এনি কোয়ান্টাম স্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ভেক্টর ইন হিলবার্ট স্পেস কল দ্য কেট ভেক্টর, এবং ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ এই ধরনের কেটের সাইন, এটা হলো। আর আর কমপ্লেক্স কনজুগেট অফ কেট ভেক্টর ইজ দ্য ব্রা ভেক্টর, মানে সাইটা কমপ্লেক্স কনজুগেট দিলে সেটাকে এটা তৈরি হলো, এইটা তৈরি হলো, এইটাকে বলা হচ্ছে তোমার ব্রা ভেক্টর। আমি মেকানিক্যালি বলছি, হ্যাঁ, যাতে তোমার মানে অত ফর্মালি ব্যাপারটাকে বলছি না, যে এটা হচ্ছে কোয়ান্টাম স্টেটকে তুমি একটা কেট সাই দিয়ে এক্সপ্রেস করছো, তার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে তোমার বেসিক্যালি ব্রা ভেক্টর, এটা ঠিক আছে। কেট ভেক্টর ব্রা ভেক্টর এইটা হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, আর এবারে তোমাকে যখন এই কেট ভেক্টর বা ব্রা ভেক্টর দিয়ে ব্যাপারটাকে করতে হবে, ধরো যদি তুমি এক্সটাকে দিয়ে এই কেট ভেক্টর এটাকে নাও, মানে ইন্টিগ্রেশনটা তুমি করো, তাহলে তোমার সাই এক্স তৈরি হয়ে যায়। আর পিএক্স দিয়ে যদি কেট ভেক্টরের ইন্টিগ্রেশনটাকে করো, সেটা তোমার সাই পিএক্স তৈরি হয়ে যায়। তার মানে যেটা কথা হচ্ছে যে তোমার এই সাইটা কেট ভেক্টরটা এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক্সের সময় বলে, এটা একটা আয়নার মতো, তার সামনে যখন এক্স বসে যাবে তোমার সাই এক্স পেয়ে যাবে, তার আগে যখন পিএক্স বসে যাবে তুমি সাই পিএক্স থেকে পেয়ে যাবে, এটা। আচ্ছা, এবারে মেকানিক্যালি তুমি যদি মানে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন আর ডিরাক রিপ্রেজেন্টেশন, এগুলোকে পরপর দেখো দেখো, এইখানে কি একটা ওয়েভ ফাংশন, এখানে কি একটা কেট ভেক্টর। আচ্ছা, এখানে যেখানে ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট, এটা বেসিক্যালি সাই এর কমপ্লেক্স কনজুগেট, সেটা বেসিক্যালি তোমার ব্রা ভেক্টর। আচ্ছা, এবারে দেখো কমপ্লেক্স কনজুগেট যদি সেটাই ফিরে পাও, তাহলে সাই কমপ্লেক্স কনজুগেট, তার কমপ্লেক্স কনজুগেট যখন তুমি নেবে, তার মানে এইটার কমপ্লেক্স কনজুগেট হলো, সেটা কি হচ্ছে তোমার সেটাই ফেরত দেবে। তাহলে এখানে ওয়েভ ফাংশন, এখানে কেট ভেক্টর, এখানে ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট, মানে এখানে বেসিক্যালি ব্রা ভেক্টর। এর ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট সেটা দেয়, তাহলে কেট ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ ব্রা ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট, সেটা বেসিক্যালি কেট ভেক্টর দেবে, এটা। আচ্ছা, এবারে এরকম ইন্টিগ্রেশন তোমাকে করতে হয়, ধরো ইন্টিগ্রাল ওভার অল স্পেস, দুটো আরবিট্রারি ফাংশন, ধরো সাই আই আর ধরো সাই জে ডিটা, এরকম ইন্টিগ্রেশন তোমাকে করতে হয়। এইটাই এখানে লিখতে হবে সাই আই সাই জে, মানে এটারই শর্ট হ্যান্ড নোটেশন হচ্ছে এইটা, ডিরেক্ট রিপ্রেজেন্টেশন নোটেশনটা হচ্ছে তোমার এইটা। হুম, মানে বেসিক্যালি কেট পার্টের মধ্যে যেটা আছে সেটা এমনি এমনি থাকবে, ব্রা পার্টের মধ্যে যেটা আছে সেটা বেশি কমপ্লেক্স কনজুগেট হয়ে আছে। আচ্ছা, এবারে যদি তোমাকে এরকম করতে হয়, ধরো লেটস সে একটা কমপ্লেক্স কনজুগেট অফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার সাই জে ডিটা, এই কমপ্লেক্স কনজুগেট নিলে কি হবে, বেসিক্যালি যেটা হবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই সাই জে স্টার হয়ে যাবে, সাই আই হয়ে যাবে, ডিটা হয়ে যাবে। ঠিক এখানে একই রকম ভাবে সাই আই সাই জে তার কমপ্লেক্স কনজুগেট নিলে এটা হয়ে যাবে কত, সাই জে সাই আই, মানে ব্রা আর কে তারা একেবারে ইন্টারচেঞ্জ করে গেল, এটা। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এই ধরনের ইন্টিগ্রেশন তোমার লাগে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, তো সাই আই স্টার ই অপারেটর সাই জে ডিটা, এরকম ইন্টিগ্রেশনটা লাগে, সেটাকে তুমি ব্র্যাকেট নোটেশনে কেমন করে লিখবে, সাই আই ই অপারেটর সাই জে, এরকম ভাবে লিখতে পারো, অথবা কখনো কখনো মাঝে আরেকটা লাইন দিয়ে দেয় সাই আই ই অপারেটর সাই জে, এরকম ধরো তোমার লিখতে হতে পারে, এটা দুটো একই আর কি। এই মাঝের এই লাইনটা তুমি দিলে কি না দিলে তাতে কিছু এসে গেল। আচ্ছা, আবার ওই একই রকম করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই আই স্টার ই অপারেটর সাই জে ডিটা, তার যদি কমপ্লেক্স কনজুগেট না, সেটা কি হবে না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই এ সাই জে তার কমপ্লেক্স কনজুগেট সাই আই ডিটা, এটা হবে।
তার মানে এখানে সাই আই এ সাই জে তার কমপ্লেক্স কনজুগেট নিলে কি হবে তোমার এ সাই জে সাই আই হবে। মানে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন আছে, তার থেকে যে ডিরাক রিপ্রেজেন্টেশনে যাও তাহলে নোটেশনগুলো কেমন করে চেঞ্জ হবে সেটা তুমি পরিষ্কারভাবে এখানে বুঝে নিবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে এগুলো একটুখানি মাথায় রাখবে, হ্যাঁ? এগুলো তোমার পরীক্ষায় এগুলো থেকে তোমার মানে এই নোটেশনগুলো পরপর করে ইউজ করবো তো, হ্যাঁ? ওই জন্য এগুলো একটুখানি ভালো করে জেনে রাখা দরকার। এটা আচ্ছা, তাহলে এটা আমরা তাহলে প্রথমে যেটা করো রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স আমরা জাস্ট অল্প কিছু আলোচনা করে নিলাম। আচ্ছা, নেক্সট যে আলোচনাটা চলবে সেটা হচ্ছে তোমার আরো অপারেটর নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো বলে সেখানে হারমিশন অপারেটর নিয়ে আমাকে কথাবার্তা বলতে হবে। হারমিশন অপারেটর আচ্ছা, এটা অনেক রকম ভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে যে যদি তুমি ধরে নাও যে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যেটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্টেড হয়, ইফ এ quantum mechanical operator is represented by a matrix and by a matrix ধরো A, এটা বললাম A, and this matrix is Hermitian, then the operator is said to be a Hermitian operator। তার মানে কি হবে, তাহলে এ ধরো একটা মানে ম্যাট্রিক্স, তার হারমিশন কনজুগেটটা যদি এ হয়ে যায়, এটা তুমি একটা ক্যাপ সাইন হয়তো দিলে তুমি, হ্যাঁ? এ ম্যাট্রিক্স তার হারমিশন কনজুগেট যদি এ হয়ে যায় তাহলে সেটা বলবে একটা হারমিশন অপারেটর। আর একটা জিনিস এখানে বলে নি, এটা হয়তো তোমাদের সুবিধা হবে। ধরো এই যে অপারেটরটা যখন তুমি একটা ম্যাট্রিক্স দিয়ে এক্সপ্রেস করছো এরকম ভাবে লিখবে তো, A11 A12 করে A1n A21 A22 করে A2n, এভাবে করে AN1 AN2 করে ANN, এরকম ভাবে তুমি লিখবে তো এটা। তাহলে এর হারমিশন কনজুগেট মানে হচ্ছে, সরি 4 নয়, এর হারমিশন কনজুগেট মানে ড্যাগার সাইন দিয়ে, হারমিশন কনজুগেট মানে হচ্ছে তোমার বেসিক্যালি এই রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া। মানে A11 A21 ডট ডট করে AN1 A12 A22 ডট ডট করে AN2 করে A1n A2n ডট ডট করে ANN, মানে কি হলো দেখো রো কলাম ইন্টারচেঞ্জ করলে প্রত্যেকটার এবারে কমপ্লেক্স কনজুগেট নেবে। আচ্ছা, শুধু রো কলাম ইন্টারচেঞ্জ করা মানে হচ্ছে ট্রান্সপোজ করা, আর রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া মানে হচ্ছে তোমার হারমিশন কনজুগেট নেওয়া। এটা হচ্ছে হারমিশন কনজুগেট, এটা হচ্ছে হারমিশন কনজুগেট অফ এ, এটা বলে হারমিশন কনজুগেট। ঠিক আছে, আর ট্রান্সপোজ যদি তুমি করো, ট্রান্সপোজ হচ্ছে তোমার এ তার মাথা টি দেওয়া হবে, সেটা বেসিক্যালি কি শুধুমাত্র রো কলাম ইন্টারচেঞ্জ করে দেওয়া। A11 A21 AN1 A12 A22 AN2 A1n A2n ANN, এটা। ঠিক আছে, ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে শুধুমাত্র রো কলাম ইন্টারচেঞ্জ করে দেয়, হারমিশন কনজুগেট রো কলাম ইন্টারচেঞ্জ করে তার আবার কমপ্লেক্স কনজুগেট না। তোমার যদি রিয়েল ম্যাট্রিক্স হয় তাহলে এরা দুজন সমান, মানে এলিমেন্ট যদি রিয়েল হয় তাহলে এর ট্রান্সপোজ যা এর হারমিশন কনজুগেট তাই। ঠিক আছে, আর এটা তাহলে যদি দেখো দুটো ম্যাট্রিক্স হারমিশন বলা হবে যখন এর হারমিশন কনজুগেট এ হয়ে যাবে, এটা। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর একটা কিন্তু বলে নি যে যদি এরকম হয়ে যায় যে এর হারমিশন কনজুগেট যদি মাইনাস এ হয়
then A is said to be অ্যান্টি হার্মিশিয়ান। তাহলে দেখো, তাহলে যদি তুমি একটা মানে অপারেটর তো একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে সেখান থেকে হার্মিশিয়ান অপারেটর ডিফাইন করবে কেমন করে? না, যদি ম্যাট্রিক্সটা হার্মিশিয়ান হয়, ম্যাট্রিক্স হার্মিশিয়ান কখন হবে? কারণ এর হার্মিশিয়ান কনজুগেট যদি এ হয়, তাহলে সেটা হার্মিশিয়ান। আর যদি এর হার্মিশিয়ান কনজুগেট মাইনাস এ হয়, তখন সেটা অ্যান্টি হার্মিশিয়ান। আচ্ছা, ট্রান্সপোজ দিয়ে যদি তুমি বলো, মানে ট্রান্সপোজের ব্যাপারটা কিন্তু অন্য। তাহলে এ ট্রান্সপোজ যদি এ হয়, দেন এ ইজ সেড টু বি সিমেট্রিক ম্যাট্রিক্স। একেবারে এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এর ট্রান্সপোজ যদি মাইনাস এ হয়, দেন এ ইজ সেড টু বি কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর তোমার কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা। আচ্ছা, যাকে তাহলে ওগুলো আমি অ্যাডিশনাল দু একটা কথাবার্তা বলে নিচ্ছি, কারণ ম্যাট্রিক্স রিলেটেড অনেক সময় বিভিন্ন রকমের প্রবলেম দিয়ে দেয় বলে। ঠিক আছে, তাহলে দেখো হার্মিশিয়ান ম্যাট্রিক্স হলে কি হচ্ছে না, এ হার্মিশিয়ান কনজুগেট তোমার এ হয়ে যাচ্ছে। আচ্ছা, অল্টারনেটিভলি তুমি কি করতে পারো? অল্টারনেটিভলি হচ্ছে তোমার, ধরো লেট, এরকম বললাম যে লেট এফ অ্যান্ড জি আর টু arbitrary functions, arbitrary function. An operator a cap is said to be Hermitian if integral over all space f star a operator g d tau, এটা হতে হবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ অপারেটর এফ এর উপর কাজ করলো, পুরোটা কমপ্লেক্স কনজুগেট হলো জি ডি tau। দেখো, তাহলে প্রথমে হচ্ছে এটা জি এর উপর কাজ করে, তাকে এফ স্টার গুণ করে এটা করলে এই দুটো কিন্তু সমান হয়ে যায়, তখন তাকে হার্মিশিয়ান বলা হবে। অথবা এটা ব্র্যাকেট নোটেশনে করলে এ এজিটা ইকুয়াল টু এফ জি হয়ে যাবে। তার মানে হার্মিশিয়ান হওয়াটা হচ্ছে, তুমি ইন্টিগ্রেশন দিয়ে বললে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটাও, মানে এখানে এটা জি এর উপর কাজ করছে, তাকে এফ স্টার দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করছো। আর এখানে হচ্ছে এটা এফ এর উপর কাজ করছে, করে যেটা হলো পুরোটাকে কমপ্লেক্স কনজুগেট করে জি দিয়ে গুণ করলে। আর ব্র্যাকেট নোটেশনে এটাকে তুমি লিখতে হবে এফ এ জি, আর এটাকে লিখতে হবে তোমার এ এফ জি। মানে বেসিক্যালি কি হলো দেখো, এই ব্র্যাকেট নোটেশনের ব্যাপারটা বুঝতে সুবিধে, যে যদি হার্মিশিয়ান হয়, তুমি এই কেট পার্ট থেকে অপারেটরটাকে জাস্ট লাফিয়ে ব্রা পার্টের মধ্যে নিয়ে চলে এলে কোনো চেঞ্জ না করে, এটা মাথায় রাখতো। আসলে যেটা হয় এখানে বলে নিই যে, দেখো ইন জেনারেল যেটা হবে, ইন জেনারেল এফ এ জিটা যখন কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে আসবে না, এর হার্মিশন কনজুগেট আসে হয়ে আসবে। এটা হচ্ছে ইন জেনারেল, মানে এটা যখন একই রেজাল্ট যদি দিতে হয়, তাহলে কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে এর হার্মিশন কনজুগেট হিসেবে আসবে এটা। এবারে যেহেতু ফর হার্মিশন অপারেটর, অ্যাজ ফর হার্মিশন অপারেটর, হার্মিশন অপারেটর এর হার্মিশন কনজুগেট এর সঙ্গে সমান এটা, সেইখানে তুমি কি পাবে, দেন তুমি পাচ্ছ কি এফ এজিটা তোমার এর জি পেয়ে যাচ্ছে এটা। তাহলে হার্মিশনের আরেকটা ডেফিনেশন হচ্ছে এইটা, যে দুটো আরবিট্রারি ফাংশন এফ আর জি যদি হয়, তাহলে তুমি ইন্টিগ্রেশন হিসেবে করলে হচ্ছে এইরকম ভাবে করবে, আর ব্র্যাকেট নোটেশনে করলে এইরকম ভাবে করবে। যদি এটা হয় তাহলে সেটা হার্মিশিয়ান হচ্ছে এটা। আরেকটা অল্টারনেটিভ ভার্সন আছে, অল্টারনেটিভ যে দুটো ফাংশন যদি সেম ফাংশন হয়, তাহলে ইফ সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন, ওখানে যেখানে এফ আর জি যেমন দুটো নিয়েছিল, এখানে একটা নিচ্ছি। If psi is an arbitrary function, then an operator এটা লেট, হ্যাঁ, লেট psi an arbitrary function, হ্যাঁ, এবার an operator
A is said to be Hermitian if কি দেখো এই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই দিটা এইটা হতে হবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই হোল স্টার সাই দিটা এটা হতে হবে পর ব্র্যাকেট নোটেশনে সাই এ সাইটা তোমার হতে হবে এ সাই সাই মানে অ্যাজিভ যেন আগের যে ডেফিনেশনটা ছিল সেখানে এফ আর জি দুটো ফাংশন ছিল তুমি এফ এর জায়গায় জি বসিয়ে দিচ্ছ এফ এর জায়গায় জি বসিয়ে দিলে এটা হবে মানে বেসিক্যালি একটা ফাংশন দিয়েও তুমি হারমিশন কিনা চেক করতে পারো দুটো ফাংশন দিয়েও তুমি হারমিশন কিনা চেক করতে পারো হ্যাঁ এটা তো দেখো তিনটে ডেফিনেশন হলো একটা হচ্ছে তোমাকে প্রথমে যদি ওটাকে ম্যাট্রিক্স হিসেবে ভেবে নাও তাহলে একটা হারমিশন অপারেটর যদি হয়ে যায় তাহলে এর হারমিশন কনজুগেট এ হলে সেটা হারমিশন ম্যাট্রিক্স হলো আর এখানে আমি যেটা করেছি তোমার ওই হারমিশিয়ান কনজুগেটের মানে কি ট্রান্সপোজের মানে কি এগুলো বলেছিলাম আমি এটা আচ্ছা সেকেন্ডলি হচ্ছে তোমার যদি তুমি আরবিট্রারি দুটো ফাংশন নিলে এটা এই কন্ডিশনটা স্যাটিসফাইড হওয়া মানে হচ্ছে তোমার হারমিশিয়ান আচ্ছা একটা যদি এমন হয় যেটা মাইনাস হয়ে গেল তাহলে অ্যান্টি হারমিশিয়ান হয়ে যায় সেটা আমি পরে লিখে দিচ্ছি আর যদি তোমার একটাই ফাংশন তুমি নাও এই প্রপার্টিটা যদি হোল্ড করে অথবা এই প্রপার্টি যদি হোল্ড করে হ্যাঁ এই প্রপার্টিগুলো যদি হোল্ড করে তাহলে এগুলো হচ্ছে তোমার হ্যাঁ প্রপার্টিগুলো হোল্ড করলে এগুলো হচ্ছে তোমার হারমিশন হওয়ার কন্ডিশন আচ্ছা আচ্ছা এই ফর অ্যান্টি হারমিশন অপারেটরটা একবার বলে নিই ফর ফর অ্যান্টি হারমিশন অপারেটর এ কি হতে হবে একটা হচ্ছে এর হারমিশন কনজুগেট তো মাইনাস এ হবে বললাম এটা এক নম্বর এটা একটা ডেফিনেশন দু নম্বর হচ্ছে তুমি যদি ওই ব্র্যাকেট নোটেশনই না হয় বলে দিচ্ছি এফ এজিটা এটা হচ্ছে মাইনাস এফ জি হবে আর তিন নম্বরে যদি একটা সিঙ্গেল ফাংশন তুমি নাও সাই এস আইটা হচ্ছে মাইনাস অফ এস আই সাই হবে ঠিক আছে তাহলে হারমিশন হলে কি কন্ডিশনটা দরকার আর অ্যান্টি হারমিশন হলে কি কন্ডিশনটা দরকার আমি সেটা বলে দিলাম ঠিক আছে বোঝা গেল ঠিক আছে তো হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা এবারে হারমিশন অপারেটরে তোমার কতগুলো প্রপার্টি আছে এবং কতগুলো থিওরেম আছে তো প্রথমে হচ্ছে তোমার থিওরেম গুলো বলে নি থিওরেমস অফ হারমিশন অপারেটর তিনটে ইম্পর্টেন্ট থিওরেম এক নম্বর হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশন অপারেটর ইজ রিয়েল eigenvalues of a Hermitian operator is real তিন নম্বর হচ্ছে eigenfunctions of a Hermitian operator having different eigenvalues are orthogonal এটা eigenfunction of a Hermitian operator having different eigenvalues are orthogonal আর for degenerate case যদি সেম eigenvalue হয় অর্থাৎ degenerate case for degenerate case they need not be orthogonal but they are not necessarily orthogonal they are not
3 এসেছে আর আই এল necessarily orthogonal but can be made orthogonal by various techniques such as Gram-Schmidt orthogonalization technique. By Gram-Schmidt orthogonalization technique. ঠিক আছে, এটা তো এই তিনটে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট থিওরেমস অফ হারমিশন অপারেটর। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ হারমিশন অপারেটর ইজ রিয়েল, আইগেন ভ্যালুস অফ হারমিশন অপারেটর আর রিয়েল, আর eigenfunction of a Hermitian operator having different eigenvalues are orthogonal. For degenerate case, they are not necessarily orthogonal, but can always be made orthogonal by various techniques such as Gram-Schmidt orthogonalization technique. ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে থিওরেম। আর এইগুলো যেমন তোমার হারমিশন অপারেটরের থিওরেম হলো, তাহলে দুটো ইম্পর্টেন্ট কথা বলে নিই যে এই যে অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশন অপারেটর ইজ রিয়েল, যদি অ্যান্টি হারমিশন অপারেটর হয়ে যায় এটা পিওরলি ইমাজিনারি হয়ে যাবে। অ্যাভারেজ ভ্যালু অফ অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর ইজ পিওরলি ইমাজিনারি। এটা একটা মাথায় রাখবে। আর আইগেন ভ্যালুজের ক্ষেত্রেও তাই, আইগেন ভ্যালুস অফ অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর ইজ পিওরলি ইমাজিনারি। হ্যাঁ, এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন তুমি মনে রাখবে। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে তোমার কিছু হারমিশন অপারেটর, কিছু মানে হারমিশন অপারেটর রিলেটেড আছে কতগুলো জাস্ট প্রপার্টিজ টাইপের আছে আর কি, সাম ইম্পর্টেন্ট প্রপার্টি। হারমিশন অপারেটরটা খুব ইম্পর্টেন্ট। সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ। ধরো তোমার কোন একটা অপারেটর তার হারমিশন কনজুগেট অপারেটর ইটসেলফ হয়। কোন একটা অপারেটর হারমিশন কনজুগেট হচ্ছে অপারেটর ইটসেলফ। পরিষ্কার বুঝতে পারো যে হারমিশন কনজুগেট নিলে হচ্ছে রো কলাম ইন্টারচেঞ্জ করা করে কমপ্লেক্স কনজুগেট করা, তাহলে আবার যদি তার রো কলাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট করে তাহলে আগেরটাই ফিরে আসবে। আচ্ছা, এবারে ধরো দুটো অপারেটর আছে, তার টোটাল হারমিশন কনজুগেট হচ্ছে তাদের হারমিশন কনজুগেটের প্রোডাক্টের সঙ্গে সমান হবে বাট অপোজিট ইন অর্ডার। অথবা তোমার যদি আরো একাধিক থাকে, এ বি সি তিনজন থাকে, দেখা যাবে সি এর হারমিশন কনজুগেট ইন্টু বি এর হারমিশন কনজুগেট ইন্টু এ এর হারমিশন কনজুগেট অ্যান্ড সো অন। মানে অনেকগুলো যদি অপারেটর গুণ থাকে, পুরোটাকে যদি হারমিশন কনজুগেট নাও তাহলে হচ্ছে তোমার ওই মানে জাস্ট উল্টো ডিরেকশনে যাবে। মানে হারমিশন কনজুগেট মানে প্রোডাক্টের হারমিশন কনজুগেট হচ্ছে হারমিশন কনজুগেটের প্রোডাক্ট হয় বাট ইন অপোজিট অর্ডার। এইটা আচ্ছা, যদি এমন হয় যে ইফ বিটা হচ্ছে তোমার আই, আচ্ছা ধরো তার আগে বলি, ধরো ইফ এ হচ্ছে হারমিশন, ধরো ইফ এই হারমিশিয়ান, দেন একটা বি একটা অপারেটর তুমি নিলে যেটা হচ্ছে একটা আই থাকবে, একটা কনস্ট্যান্ট স্কেলার নাম্বার এর আলফা রইল ইন্টু এ রইল, আইটা হচ্ছে √1 - 1 এইটা,
মাস্ট বি অ্যান্টি হারমিশন, মানে হারমিশন অপারেটরের সাথে আই গুণ হয়ে গেলে, মানে আইটা তো তোমার রুট ওভার -1, আই গুণ হয়ে গেলে সেটা কিন্তু অ্যান্টি হারমিশন হয়ে যাবে। আর যদি উল্টো দিকে ইফ এইচ অ্যান্টি হারমিশন হয়, দেন বিটা যেটা বেসিক্যালি আই আলফা ইন্টু এ, এইটা মাস্ট বি হারমিশন, মানে হারমিশন অপারেটরের সাথে আই গুণ করে দিলে অ্যান্টি হারমিশন হয়ে যায়, আর অ্যান্টি হারমিশন অপারেটরের সাথে অ্যান্টি হারমিশন অপারেটরের সাথে অ্যান্টি হারমিশন অপারেটরের সাথে তোমার আই গুণ করে দিলে সেটা হারমিশন হয়ে যায়। এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে ধরো এও হারমিশন বিও হারমিশন, এ অ্যান্ড বি আর হারমিশন, দেন এ বি গুণফলটা will be Hermitian if AB commuted at 0। যদি AB কমিউট করে তবেই তাদের গুণফলটা হচ্ছে তোমার হারমিশন হবে। ঠিক আছে? আচ্ছা, আবার A and B are Hermitian, then AB commutatorটা is অ্যান্টি হারমিশন। A আর B যদি হারমিশন হয় তাহলে AB অ্যান্টি কমিউটেটর হচ্ছে অ্যান্টি হারমিশন, আর তোমার যদি AB অ্যান্টি কমিউটেটর মানে AB কমিউটেটরটা হচ্ছে অ্যান্টি হারমিশন, আর AB অ্যান্টি কমিউটেটরটা যদি তুমি নাও সেটা হয়ে কিন্তু হয়ে যাবে হারমিশন। এইটা ইজ হারমিশন। ঠিক আছে? এটা এটা হলো। আচ্ছা, যদি ধরো এরকম হয় যে এই হারমিশিয়ান, তাহলে এর সঙ্গে যদি এর অ্যাভারেজ ভ্যালু বিয়োগ করে দাও ইজ অলসো হারমিশিয়ান। ঠিক আছে? এটা। আর এনি এনি অপারেটর ক্যান অলওয়েজ বি এক্সপ্রেসড অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এ হারমিশন অপারেটর and an anti-Hermitian. Any operator can always be expressed as a linear combination of a Hermitian operator and an anti-Hermitian operator. ঠিক আছে? এটা। তো এইগুলো হচ্ছে হারমিশন অপারেটরের বেশ কিছু প্রপার্টিজের কথা বলা হলো। ঠিক আছে? আরো সব প্রপার্টি যখন দরকার পড়বে তখন না দেখা যাবে আর কি এটা। আচ্ছা, এবং এখানে কতগুলো জিনিস ইনফরমেশন হিসেবে বলে দিই। ধরো ধরো px যেটা -ih cos ddx এই যে হারমিশন অপারেটর, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো হারমিশন অপারেটর, এই যে হারমিশন অপারেটর। কিন্তু ddx যেটা, এটা কিন্তু তোমার অ্যান্টি হারমিশন অপারেটর। এটা তাহলে px টা যদি -i cos ddx এই যে হারমিশন অপারেটর মানে হচ্ছে এর আইগেন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু গুলো রিয়েল হবে, কিন্তু ddx এর যদি অ্যাভারেজ ভ্যালু আইগেন ভ্যালু হয় সেগুলো কিন্তু একটা পিওরলি ইমাজিনারি হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এবং যেটা দেখবে তুমি, ধরো dn বাই dx টু দি পাওয়ার n, মানে ধরো ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, এদের যদি তুমি পুরোটা হারমিশন কনজুগেট নাও সেটা হবে -1 টু দি পাওয়ার n ইন্টু dn বাই dx টু দি পাওয়ার n। এর মানেটা কি? ধরো d dx, d3 dx3, d5 dx5 এরা সব অ্যান্টি হারমিশিয়ান।
কিন্তু যদি তুমি d2/dx² d4/dx⁴ d6/dx⁴ এরা সব হয়ে যাবে তোমার হার্মিশিয়ান। এটা এটা তাহলে মাথায় রাখবে তুমি। এটা আচ্ছা, দুটো অপারেটর তোমরা জানো, মানে এগুলো আগে বলেছি। ধরো এই এক্স হ্যাঁ, এর যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা যদি তুমি -IH cos x ডেল এক্স বলো, বা px x এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা -IH cos ডেল এক্স ইন্টু এক্স বলো, এরা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল অ্যাজ দে আর নট হার্মিশিয়ান। কিন্তু যদি তুমি px প্লাস px/2 করে এদের অপারেটরটা দেখো, অর্থাৎ -IH cos/2 ইন্টু এক্স ডেল এক্স প্লাস ডেল এক্স এক্স করো, এইটা এটা কিন্তু অ্যাকসেপ্টেবল অ্যাজ ইট ইজ হার্মিশিয়ান। তাহলে দেখো ক্লাসিক্যালি এক্স-পিএক্সও যা, পিএক্স-এক্সও তাই, আর এক্স-পিএক্স প্লাস পিএক্স-এক্স/2 একই। কিন্তু এক্স-পিএক্সকে অ্যাজ ইট ইজ যদি মানে অপারেটরে এক্সপ্রেস করো, বা পিএক্স-এক্সকে যদি অ্যাজ ইট ইজ অপারেটরে এক্সপ্রেস করো, তারা হার্মিশিয়ান হবে না বলে অ্যাকসেপ্টেবল হবে না। কিন্তু তাদের সিমেট্রাইজেশন যদি করে নাও, এক্স-পিএক্স প্লাস পিএক্স-এক্স/2 করে নিলে, সেগুলো কিন্তু তোমার অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। সিমিলার সিচুয়েশন হচ্ছে এইগুলোতেও, x² px², একবার আগের পেজটা হ্যাঁ হ্যাঁ, px² বলে দিচ্ছি, x² px² x², এই যে দুজন, তাহলে এদের যদি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলোকে দেখো, এটা হচ্ছে -h cos² x² del2/del x², এখানে -h cos² del2/del x² ইন্টু x², এরা নট হার্মিশিয়ান। কিন্তু এদের সিমেট্রাইজেশন করে নাও, x² px² প্লাস px² x²/2 করে নাও, এটা হবে -h cos² ইন্টু x² del2/del x² প্লাস del2/del x², এরা কিন্তু তোমার হার্মিশিয়ান and hence or not Hermitian and hence not acceptable, এক্ষেত্রে হার্মিশিয়ান and hence acceptable। এই যে সিমেট্রাইজেশনটা, এই সিমেট্রাইজেশনটা কিন্তু করে নিতে হয়। তাহলে এই যে টেকনিকটা আর কি, এটা হচ্ছে তোমার বেসিক্যালি সিমেট্রাইজেশন টেকনিক। সিমেট্রাইজেশন টেকনিক। ঠিক আছে, হ্যাঁ স্যার। বুঝতে পারলে হার্মিশিয়ান অপারেটর নিয়ে কিছু কথা? বুঝছে? হ্যাঁ স্যার। চল, আচ্ছা নেক্সট চলে এসো শোয়ার্জ ইনইকুয়ালিটি। ধরো দুটো ফাংশন তো হচ্ছে, একটা φ1 একটা φ2, হ্যাঁ, তাহলে শোয়ার্জ ইনইকুয়ালিটি বলে φ1 φ1 φ2 φ2, এই যে গুণফলটা, সেটা হয়ে যাবে তোমার গ্রেটার ইকুয়াল টু φ1 φ2 তার মডিউলাসের স্কোয়ার। এটা হচ্ছে তোমার শোয়ার্জ ইনইকুয়ালিটি। φ1 φ1 ইন্টু φ2 φ2 গ্রেটার ইকুয়াল টু φ1 φ2 তার মডিউলাসের স্কোয়ার। আর এখানে বলে নিই যে ইকুয়ালিটি হোল্ডস when φ1 and φ2 are linearly dependent, আর
যদি এমন হতো যে মানে যদি তোমার আচ্ছা ঠিক আছে এইটা বললেই হবে, নাহলে আদারওয়াইজ সবসময় এটা গ্রেটার দ্যান হবে। যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় সেটা গ্রেটার দ্যান হবে, আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তখনই শুধুমাত্র তোমার ইকুয়ালিটিটা হোল্ড করবে। ঠিক আছে, এটা হচ্ছে শোয়ার্জ ইনইকুয়ালিটি। ঠিক আছে, আচ্ছা এবারে এই শোয়ার্জ ইনইকুয়ালিটি থেকে তোমার জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা চলে আসে। জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা বেসিক্যালি এখান থেকেই ডিরাইভ করা যায়। ডেরিভেশন তো আমাদের করতে হচ্ছে না, সেটা হচ্ছে যে ধরো আমি বললাম যে a cap and b cap are the quantum mechanical operator of two classical observables a and b respectively, then কি হচ্ছে, then তোমার sigma b the greater equal to a b commutator তার অ্যাভারেজ ভ্যালু বাই হচ্ছে তোমার টোয়াইস i। এইটা এইটা হচ্ছে তোমার জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবং এটা খুব ইম্পর্টেন্ট, দেখো যে দুটো অপারেটর কমিট করে যায় তাহলে বেশি ক্ষেত্রে কোনো আনসার্টেনিটি থাকছে না। ঠিক আছে, এটা আর যদি অপারেটর কমিট না করে তখনই কিন্তু শুধুমাত্র তাদের আনসার্টেনিটিটা থাকছে। মানে ধরো যদি এরকম হতো, ধরো আমি যদি সিগমা এক্স সিগমা পি এক্সটাকে ক্যালকুলেট করি তাহলে এটার ইকুয়াল টু কি হবে, অ্যাভারেজ ভ্যালু অফ এক্স পি এক্স কমিউটেটর বাই টোয়াইস আই। এটা তাহলে এটা দেখো এবার এক্স পি এক্স কমিউটেটর আই এইচ কস, তার মানে এটা গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হয়ে গেল। কিন্তু যদি তুমি সিগমা এক্স সিগমা পি ওয়াইটাকে করো কি হবে, এটা গেটার ইকুয়াল টু এক্স পি ওয়াই অ্যাভারেজ ভ্যালু, হ্যাঁ, বাই হচ্ছে টোয়াইস আই, গেটার ইকুয়াল টু 0 হয়ে গেল, কারণ এক্স পি ওয়াই কমিউটেটর যেটা এক্স পি ওয়াই কমিউটেটরটা তোমার বেসিক্যালি 0, সেখানে গেটার ইকুয়াল টু 0 হয়ে যায়। তার মানে যে কমিট করা না করা তার সঙ্গে কিন্তু তোমার এর ভীষণ সম্পর্ক আছে। ঠিক আছে, মানে যদি দুটো অপারেটর কমিট করে গেছে তাহলে তাদের কোনো আনসার্টেনিটি থাকছে না সেই রেসপেক্টে। ঠিক আছে, আর যদি কমিট না করে তাদের কিন্তু আনসার্টেনিটি থাকবে। কিন্তু সিগমা এক্স সিগমা পি এস গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হবে, বা সিগমা ওয়াই সিগমা পি ওয়াইটা গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হবে, বা সিগমা জেড সিগমা পি জেডটা গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হবে। কিন্তু এইগুলো দেখো গেটার ইকুয়াল টু তোমার 0 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আর এইখানে তো একটা কথা আগে বলেছিলাম যে মিনিমাম আনসার্টেনিটি স্টেট পেতে গেলে তোমার ফাংশনটা গাউসিয়ান হয়ে যাবে। মানে ফর গাউসিয়ান ফাংশন সিগমা এক্স সিগমা পি এক্সটা এটা এক্স্যাক্টলি এইচ কস বাই 2 হয়। এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আর কি। মানে সিগমা এক্স সিগমা পি এক্সটা এইচ কস বাই 2 যদি হয়ে যায়, মিনিমাম আনসার্টেনিটি যদি হয়ে যায়, তাহলে সেটা গাউসিয়ান ফাংশন হবে। আর উল্টো থেকে গাউসিয়ান ফাংশন হলে সিগমা এক্স সিগমা পি এক্সটা ইকুয়াল টু এইচ কস বাই 2 হবে। এটা হচ্ছে মিনিমাম আনসার্টেনিটি স্টেট আর কি। দেখে তোমাকে আলাদা করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হুম। আচ্ছা, আরেকটা বলে দিই, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বলে। ট্রায়াঙ্গুলার মানে একটা ত্রিভুজের এই দুটো বাহুর যোগফল তৃতীয়টার থেকে তো বড় হয়, এটা সেটাই বেসিক্যালি। আর তারা যদি একই লাইনে থাকে দুটো বেসিক্যালি সমান হয়ে যায়, সেখান থেকে বেসিক্যালি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, সেটা তোমার ওয়েভ ফাংশনের ক্ষেত্রে তুমি একই রকমের ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে তোমার রুট ওভার অফ ফাই ওয়ান প্লাস ফাই টু, ফাই ওয়ান ফাই টু, ফাই ওয়ান প্লাস ফাই টু, ধরো এইটা, এটা সরি লেস হবে, এটা লেস ইকুয়াল টু
root over of phi 1 phi 1 plus root over of phi 2 phi 2। এটা 1 সেকেন্ড একটু ধরো তো, 1 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এখন ধরতে পারি, পরেই ফোনটা করবো। হ্যাঁ ঠিক আছে, তাই রুট ওভার অফ ফাইভ ওয়ান ফাইভ টু রুট ওভার ফাইভ ওয়ান ফাইভ টু লেস ইকাল টু এটা। এটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। ঠিক আছে, তো দেখো তাহলে আমি জাস্ট যেটা বললাম যে অপারেটর নিয়ে, মানে হারমিশন অপারেটর, সোয়ার্জ ইনইকুয়ালিটি, তারপরে তোমার জেনারেলাইজ হাইসেনবার্গ আনসাইন্টিফিক প্রিন্সিপাল নিয়ে কিছু কথাবার্তা বলবো, সেই কথাবার্তাগুলো বললাম, এই ইনফরমেশন গুলো মাথায় রাখলে তোমার চলবে। আচ্ছা, আর দু একটা স্পেশাল অপারেটর একটুখানি বলে নেওয়া দরকার আছে। তোমাদের কাছে কলেজ টলেজ আছে সব নাকি? কলেজ ছুটি নেই না? দেখো তোমাদের কলেজ আছে তো সব নাকি? স্যার আমার নেই। আচ্ছা ঠিক আছে, আর বাকিদের আছে? আচ্ছা দেখো, প্যারিটি অপারেটর জিনিসটা একটুখানি এ সম্বন্ধে দু চারটে কথাবার্তা একটুখানি বলে নেওয়া ভালো। প্যারিটি অপারেটর বাই ডেফিনেশনটা কি? তবে পাই একটা প্যারিটি অপারেটর, সেটা কি করবে, একটা ফাংশন ধরো যদি ওয়ান ডাইমেনশনে বলি, সাই এক্স এর উপরে কাজ করে সাই অফ মাইনাস এক্স যে করে দেয়, সেটাই বেসিক্যালি তোমার প্যারিটি অপারেটর। পাইটা সাই এক্স এর উপরে কাজ করে সাই অফ মাইনাস এক্স করে দেয়, সেটা প্যারিটি অপারেটর। অথবা কেউ এরকম করে ভাবতে পারে যে যদি একটা ফাংশন এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, তাহলে সেটা মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড যে অপারেটরটা করে দেয়, সেটাই বেসিক্যালি তোমার প্যারিটি অপারেটর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, প্যারিটি অপারেটর সম্বন্ধে কয়েকটা কথাবার্তা বলা, যে পাই ইজ এ লিনিয়ার অপারেটর, এটা এক নম্বর। আচ্ছা, পাই স্কোয়ারটা সবসময় আইডেন্টিটি অপারেটর হয়ে যায়। মানে পাইটা দুবার যদি কাজ করে, তাহলে এক্সটা প্রথমবার মাইনাস এক্স হলো, তারপর মাইনাস এক্সটা আবার এক্স হয়ে গেল, আইডেন্টিটি অপারেটর। আচ্ছা, আইগেন ভ্যালুস অফ প্যারিটি অপারেটর আর প্লাস মাইনাস ওয়ান, আইদার প্লাস ওয়ান নাহলে মাইনাস ওয়ান, এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এবারে যদি এমন হয় যে ইফ ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স, দেন দেন ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, দেন আইগেন ফাংশন। আচ্ছা, কোন একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রিক হয়, দেন ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু এ definite parity, হ্যাঁ, প্যারিটি ইভেন অর অড। যদি তোমার কোন একটা পার্টিকুলার সিস্টেম তুমি কনসিডার করো যেখানে ওয়েভ ফাংশনটা সিমেট্রিক, অর্থাৎ ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স, তখন সরি পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রিক বা পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ইভেন ফাংশন, ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স, কারণ ওয়েভ ফাংশনটাও তোমার মাস্ট বিলং টু ডেফিনেট প্যারিটি, অর্থাৎ সেটা আইদার ইভেন হবে না হলে কিন্তু অড হবে। ঠিক আছে, প্যারিটি অপারেটর সংক্রান্ত এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো তুমি অ্যাজ ফর এক্সাম্পল, তুমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ধরছো, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর যখন ধরছো, তার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কত হয় না, হাফ কে এক্স স্কোয়ার। সেখান থেকে দেখো ভি অফ মাইনাস এক্স যদি করো, তাহলে সাডেনলি ভি এক্স হচ্ছে। এখানে এক্ষেত্রে যে ওয়েভ ফাংশন গুলো মাস্ট বি আইদার ইভেন না হলে অড, মাস্ট বি আইদার ইভেন অর অড। আইদার ইভেন অর অড, এটা ঠিক আছে।
আর আবার ধরো একটা পার্টিকুলার বক্স প্রবলেম করছো, এটা পরীক্ষা খুব আসে। ধরো এটা এক্স ডিরেকশনে, এটা এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু এল নিয়েছো, মাঝে পোটেনশিয়াল এনার্জিটা 0 আর বাইরে পোটেনশিয়াল এনার্জিটা এটা ইনফিনিটি, এটা ধরো ইনফিনিটি। এটা এই পার্টিকুলার কেসে ভি অফ মাইনাস এক্স নট ইকুয়াল টু ভি এক্স, এটা সেখানে ওয়েভ ফাংশন হ্যাজ নো ডেফিনাইট প্যারিটি, ওয়েভ ফাংশন হ্যাভ নো ডেফিনাইট প্যারিটি। আর হোয়ার এজ প্রবলেমটাকে তুমি এইরকম করে নিলে, কি করলে না মাঝখানটা এক্স ইকুয়াল টু 0, এইটা এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই 2, এখানে এক্স ইকুয়াল টু প্লাস এল বাই 2, এখানে ভি এক্স ইকুয়াল টু 0 হলো, এখানে ভি এক্সটা টেন্ডস টু ইনফিনিটি, এখানে ভি এক্সটা টেন্ডস টু ইনফিনিটি, এটা হলো। এই পার্টিকুলার কেসে কিন্তু ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু তোমার ভি এক্স, এই পার্টিকুলার কেসে কিন্তু ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স। সেক্ষেত্রে কিন্তু ওয়েভ ফাংশন বিলং টু এ ডেফিনাইট প্যারিটি। এখানে কিন্তু ওয়েভ ফাংশনটা তোমার ডেফিনাইট প্যারিটিতে থাকে। তাহলে ওই যে পোটেনশিয়াল এনার্জিটা তোমাকে দেখতে হবে সিমেট্রিক কি সিমেট্রিক না, তার উপরে তুমি বেশ করে বলতে পারবে এটা ডেফিনিট প্যারিটিতে বিলং করবে কি করবে না। ঠিক আছে, এটা তো এইটা একটুখানি বলে নেওয়া দরকার ছিল। আচ্ছা, আর নেক্সট যেটা আমরা করবো একটু প্রজেকশন অপারেটর নিয়ে একটুখানি বলে নিই। প্রজেকশন অপারেটর, আচ্ছা প্রজেকশন অপারেটরটা হচ্ছে বেসিক্যালি তোমার ধরো একটা ফাংশন তোমার আছে, ধরে নাও একটা সাই একটা ফাংশন, এই c1 phi1 প্লাস c2 phi2 প্লাস ডট 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 করে ধরো বেসিক্যালি এরকম বললাম তোমার এরকম একটা cn phi n প্লাস ডট 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 এরকম আছে। আর এবারে একটা অপারেটর ধরো হ্যাঁ কাজ করছে, pn অপারেটরটা সেটা সাই এর উপরে কাজ করে তোমার দেবে কি শুধুমাত্র cn phi n টা দেবে, মানে এই যে টোটাল কম্বিনেশন থেকে শুধুমাত্র এই পার্টটাকে বের করে দিল। তা যে এই কাজটাকে করতে পারে সেই বেসিক্যালি প্রজেকশন অপারেটর। তাহলে এইখানে এই pn এর ফর্মটা হবে কত, যদি এইরকম তুমি নাও phi n এইটা যদি নাও, হ্যাঁ এই 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 পার্টটা যদি নাও, তাহলে এটা যদি তোমার ব্র্যাকেট নোটেশনে লেখো তাহলে সুবিধা হবে হয়তো, এটা যদি হয় এই অপারেটরটা এইটার উপরে কাজ করে তোমার বেসিক্যালি cn phi n টাকে দিয়ে দেয়। ঠিক, তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার প্রজেকশন অপারেটর। প্রজেকশন অপারেটর হচ্ছে কি হবে না, ওরকম যদি একটা লিনিয়ার কম্বিনেশন থাকে, তাহলে লিনিয়ার কম্বিনেশন থেকে হচ্ছে তোমার এই যে nth পার্টটাকে যদি কেউ মানে আলাদা করে নিচ্ছে আর কি, সেই রেসপেক্টে এটা হচ্ছে প্রজেকশন অপারেটর। ঠিক আছে, আচ্ছা প্রজেকশন অপারেটর হচ্ছে তা যদি মানে ইয়ে করো মানে সাম করো, মানে সাম ওভার এন, তাহলে পিএন যদি করো এইটা, তাহলে সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর হবে। এটা হচ্ছে তোমার আইডেন্টিটি অপারেটর, মানে p1 প্লাস p2 প্লাস p3 ইত্যাদি করলে ওভারঅল ওয়েভ ফাংশনটা পাবে, সেখানে এটা আইডেন্টিটি অপারেটর তোমাকে দিয়ে দেবে। এটা এটা আচ্ছা, আর অনেক সময় একটা রেজলিউশন অফ আইডেন্টিটি করতে হয়। রেজলিউশন অফ আইডেন্টিটি এটা কি জিনিসটা, ধরো তুমি এই সাই আই সাই জে ধরো এরকম একটা কিছু তুমি ক্যালকুলেট করতে চাইছো, তুমি যেটা করতে পারো এখানে সাই আই এইখানে একটা সামেশন ওভার ধরো এন পিএন যদি তুমি বসিয়ে দাও, সাই যেটা লিখতেই পারো। তার কারণটা কি, এটা তো আইডেন্টিটি অপারেটর, আইডেন্টিটি অপারেটর ফাংশনের উপরে কাজ করে কিছুই পাল্টায় না, এভাবে তুমি লিখতে পারো। তার মানে এটাকে তুমি লিখতে পারো সাই আই, এইটা হচ্ছে সামেশন ওভার এন ফাই এন ফাই এন আবার সাই যে এটা, তাহলে কি হচ্ছে দেখো তোমার এই সামেশন ওভার এনটা বাইরে চলে এলো, সাই আই ফাই এন আবার এদিকে ফাই এন সাই জে হয়ে গেল। দেখো এই যে একটা ইন্টিগ্রেশন তোমাকে করতে হয়েছিল, তুমি এখানে কি করলে একটা ওয়ান ঢুকিয়ে দিলে, এটা হচ্ছে ওয়ান বেসিক্যালি, এর উত্তরটা আইডেন্টিটি অপারেটর না, আইডেন্টিটি অপারেটর ঢুকিয়ে দিয়ে তুমি এটা কি হচ্ছে দুটো ইন্টিগ্রেশনে দেখো ভেঙে ফেলতে পারলে। এটা তো এইগুলোকে বলা হয় রেজলিউশন অফ আইডেন্টিটি। এটা প্রজেকশন অপারেটরের কনটেক্সট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমার জিনিসটা। এটা ঠিক আছে, এটা তাহলে আমরা তোমার
প্রজেকশন অপারেটর, আচ্ছা আরেকটা লাস্ট শুধু বলে নিই, এটা অবশ্য বলেছি আগে, নতুন করে কিছু বলার নেই, মানে বা পরেও বলবো আবার, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, দেখো এমনি অ্যাঙ্গুলার মোমেন্টামটা তো এলটা হচ্ছে তোমার আর ক্রস পি, এটা হয়, আর সেইখান থেকে এল এক্স, এল ওয়াই, এল জেড গুলোকে বের করতে পারবে এবং তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলো তুমি বের করতে পারবে। এল এক্সটা হয় কত, এল এক্সটা দেখো এমনি ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই অপারেটর ফর্মে করলে এরকম লিখবে এবং সেই অপারেটর এক্সপ্রেশনটাকে বসিয়ে দিলে মাইনাস আই এইচ কস ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই, এটা হচ্ছে তোমার এল এক্স অপারেটরটা। এল ওয়াই অপারেটরটা হবে কত, তারপরে দুটো নাও, জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এটা হয়ে যাবে মাইনাস আই এইচ ক্রস, এটা হচ্ছে তোমার জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড, এটা এল জেডটা কত হবে না এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স, এভাবে লিখতে হবে তোমাকে এটা। তাহলে এল এক্স এল ওয়াই এল জেড হলো। আর কমিউটেশন রিলেশন গুলো কি কি, ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন গুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তুমি যদি এল এক্স এল ওয়াই কমিউটেটর নাও, সেটা হবে আই এইচ কস এল জেড এর কমিউটেটর। আমি কমিউটেশন রিলেশন যখন আগের দিন বলেছিলাম মনে হয় বলেও ছিলাম এগুলো, এল ওয়াই এল জেড করলে সেটা বেরোবে হচ্ছে আই এইচ কস এল এক্স, আর এল জেড এল এক্স যদি তুমি করো সেটা বেরোবে আই এইচ কস এল ওয়াই, এইটা। তার সাথে এল স্কোয়ারের সঙ্গে এল এক্স, এল স্কোয়ারের সঙ্গে এল ওয়াই, আর এল স্কোয়ারের সঙ্গে এল জেড, এরা কমিট করে যাবে এবং সেটা হয়ে যাবে তোমার জিরো। এটা হচ্ছে তোমার কমিউটেশন রিলেশন গুলো, এটা। আচ্ছা, এবারে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে যখন কথাবার্তা বলো, সেটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম অ্যাকচুয়ালি এটা তোমার খুব ইয়ে হয়, মানে অপারেশন গুলো অ্যাকচুয়ালি কাজ করে। মানে এল স্কোয়ার টাইম পোলার কোঅর্ডিনেট সিস্টেমে মাইনাস এইচ কস স্কোয়ার ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার, এইটা। আর এল যে অপারেটরটা মনে রাখবে মাইনাস আই এইচ কস ডেল ডেল ফাই, এটা। আচ্ছা, আর একটা টার্ম আছে স্ফেরিক্যাল হারমোনিক্স, এটা বুঝবে তুমি, স্ফেরিক্যাল হারমোনিক্স, এইটা। সেটাকে আমি ওয়াই এল এম এল অ্যাজ এ ফাংশন অফ থিটা ফাই এরকম ভাবে লিখলাম। স্ফেরিক্যাল হারমোনিক্স হচ্ছে বেসিক্যালি সাইমালটেনিয়াস আইগেন ফাংশন, আইগেন ফাংশনস অফ এল স্কোয়ার অ্যান্ড এল জেড। এল স্কোয়ার অপারেটর কিন্তু ওয়াই এল এম এল থিটা ফাই এর উপরে কাজ করে, কি দেবে, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার ইন্টু ওয়াই এল এম এল থিটা ফাই, এটা দেবে, যেখানে এলটা হচ্ছে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তার ভ্যালুটা 0 1 2 3 এরকম ভাবে হয়। আর এল জেড অপারেটরটা যদি ওয়াই এল এম এল এর উপরে কাজ করে থিটা ফাই, সেটা দেবে হচ্ছে এম এল ইন্টু এইচ কস ইন্টু ওয়াই এল এম এল থিটা ফাই। এখানে এম এলটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এম এল এর ভ্যালু হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 থেকে তোমার আপ টু প্লাস মাইনাস এল পর্যন্ত হয়, এটা। ঠিক আছে, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম সংক্রান্ত এই জিনিসটাও কিন্তু তোমার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, তুমি একটুখানি দেখে নিলে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। স্যার একবার আগের পেজটা হ্যাঁ দেখান। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে? দেখো বেসিক্যালি মেকানিক্স সংক্রান্ত যেটা বলার আমরা বলে ফেললাম, হ্যাঁ, অপারেটর অ্যালজেব্রা হ্যাঁ তারা মেকানিক্স সম্বন্ধে যা বলার আমরা বলে ফেললাম। আমি ভেবেছিলাম যে আজকে ওই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে বাদ দিয়ে বাকি যে অ্যাপ্লিকেশন গুলো আছে করে দেবো, কিন্তু সেটা করতে একটু সময় লেগে যাবে। থাক, এই পর্যন্তই থাক তোমাদের। হ্যাঁ, এটা তোমাদের যদি কলেজ থাকে তো তাহলে বেশি সময় নেই, কটা বাজে এখন।
40 হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত থাক। তাহলে দেখো নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমাদের এটা তো 6টা ক্লাস দেওয়া ছিল মানে রুটিন, আজকে তো 3 নম্বর ক্লাস হচ্ছে। হ্যাঁ, 6টা ক্লাস দেওয়া ছিল ইনক্লুডিং পরীক্ষা, আমার মনে হচ্ছে সম্ভবত 6টা ক্লাসই দেওয়া ছিল না, রুটিনে কটা ক্লাস দেওয়া ছিল? 6টা না? মনে তো হচ্ছে 6টা ক্লাস দেওয়া ছিল সব মিলে। নেক্সট দিনে হচ্ছে আমরা ওই অ্যাপ্লিকেশন গুলোতে আসবো। অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার পার্টিকুলার বক্স, এসএইচও, রিজিড ডোটা, এটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন আসবো। অ্যাপ্লিকেশন এইটাকে কুইকলি সামারাইজ করে দেবো। আর তারপরে হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটম, বোর্ড থিওরি এই পুরোটাই আমরা পরের দিনে করে দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে এইটা বলবো। তাহলে পড়ানোটা 4টে ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর একটা ক্লাসে তোমার একটা ক্লাস বা দুটো ক্লাস যেটা থাকে সেটা প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সার করতে হবে, আর একটা ক্লাসে তোমার পরীক্ষা নিতে হবে। আর নেক্সট ক্লাসগুলোতে তোমার হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। এন্ড অফ লেকচার 3। ঠিক আছে? সেভ হচ্ছে কি সেভ হচ্ছে দেখি। এক মিনিট।